প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঢাকা কলেজ এবং ঢাকা কলেজের বাইরের যারা আছো এবং যারা আমাকে শুনছেন সকলকে স্বাগত জানাই ক্লাসে। আমরা গত ক্লাসে শুরু করেছিলাম সমাবেশের একটি ক্লাস আমি নিয়েছি, আজকে আরেকটি সেকেন্ড ক্লাস। সমাবেশ কি, সমাবেশের সূত্রগুলো, সমাবেশের সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়, সমাবেশের সাথে বিন্যাসের রিলেশনটা কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো প্রথমে আমরা বলেছিলাম যে সমাবেশ মানে দল গঠন। সেই দল গঠনের একটা প্রবলেম দিয়ে আমরা আজকে শুরু করতে চাই। দল গঠনের একটা প্রবলেম দিয়ে আমরা শুরু করতে চাই। আমাদের প্রবলেমটি হলো যে একটা ক্রিকেট টিম গঠন করতে হবে। আমাদের সমাবেশের প্রবলেমগুলো কিন্তু অনেক একেবারেই বাস্তবতার সাথে রিলেটেড। আমাদের একটা টিম গঠন করতে হবে, ক্রিকেট টিম গঠন করতে হবে। এই ক্রিকেট টিমে আমাদের বাছাই করতে হবে 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে 14 প্লেয়ার্স। এর মধ্যে 5 জন হচ্ছে বল করতে পারে, 5 জন বল করতে পারে, 2 জন উইকেট কিপার আছে। আমাদের বলা হলো যে কমপক্ষে 3 জন বোলার ও অন্তত 1 জন উইকেট রক্ষক নিয়ে কতভাবে দল গঠন করা যায়। সমাবেশ মানেই বলছিলাম যে কতভাবে দল গঠন করা যাবে। এই দল গঠনেরই একটা প্রবলেম দিয়ে আমরা শুরু করছি আজকে। আমাদের টোটাল প্লেয়ার আছে 14 জন খেলোয়াড়। এর মধ্যে 5 জন বোলার, 2 জন উইকেট রক্ষক, আর অবশিষ্ট 7 জন কথা কিছু বলা হয়নি। অবশিষ্ট এই 14 জনের মধ্যে 5 জন বল করতে পারে, 2 জন উইকেট রক্ষক, উইকেট কিপার, আর অবশিষ্ট যে 7 জন আছে তাদের কথা কিছু বলা হয়নি। তারা ব্যাটসম্যান হতে পারে, তারা অলরাউন্ডার হতে পারে। যাই হোক, আমাদের 11 জন একটা ক্রিকেট টিম গঠন করতে হবে। আমরা কতভাবে টিমটি গঠন করতে পারব? শর্ত হলো অন্তত 1 জন উইকেট কিপার রাখতেই হবে এবং কমপক্ষে 3 জন বোলার রাখতে হবে। তাহলে আমরা কতভাবে দল গঠন করতে পারি। তাহলে আমরা বলি আমাদের সলিউশন শুরু। 14 জন খেলোয়াড় হবে 11 জনের দল গঠনের উপায়। আমরা আমার এখানে তিনটা টাইপের আমাদের 3 ধরনের খেলোয়াড় আছে। আমাদের এখানে 3 ধরনের খেলোয়াড় আছে। প্রথম হলো বোলার 5 জন, উইকেট রক্ষক 2 জন, অন্য খেলোয়াড় দল গঠনের উপায়। এভাবে আমি 4টা কলাম বানিয়ে নিলাম। 4টা কলাম। অন্য খেলোয়াড় আমার কয়জন? অন্য খেলোয়াড় 7 জন, কারণ আমার টোটাল প্লেয়ার হলো 14 জন। 5 জন বোলার, 2 জন উইকেট রক্ষক, তাহলে অন্য খেলোয়াড় হবে আমার 7 জন। তাহলে আমি দলগুলো কিভাবে গঠন করতে পারি? আমার কন্ডিশনটা হলো যে কমপক্ষে
একজন উইকেট রক্ষক ও কমপক্ষে বা অন্ততপক্ষ 3 জন বোলার থাকতে হবে টিমের মধ্যে। তাহলে 1 নাম্বার ওয়ে এ আমি 3 জন দিয়েই শুরু করি, 3 জন বোলার, 1 জন উইকেট রক্ষক। তাহলে অন্য খেলোয়াড় আমার কতজন নিতে হবে? অন্য খেলোয়াড় নিতে হবে আমার 7 জন। 7 জন কি আছে আমার অন্য খেলোয়াড়? এটাও চিন্তা করতে হবে 7 জন আছে কিনা। 7 জন আছে, তাহলে 7। ওকে, নেক্সট আমি একজন বাড়াই দিলাম বোলার, উইকেট রক্ষক একজনই, তাহলে আমার এখানে নিতে হবে 6 জন। এরপর আমি আবার বাড়িয়ে দিলাম আরেকজন বোলার, তাহলে উইকেট রক্ষক একজনই নেব। তাহলে এখানে আমার অন্য খেলোয়াড় একজন কমে যাবে। এরপর ডিপতে আমরা বললাম যে আমি উইকেট রক্ষক 2 জন নেব, আর আমার হচ্ছে বোলার আর বাড়ানোর স্কোপ নাই। আমার বোলার এখন পর্যন্ত 3 জন, 4 জন, 5 জন, 3-এর নিচে তো নেওয়া যাবে না। তাহলে 3 জন থেকে আমি শুরু করি, 3, 2, 5, তাহলে আমার এ পাশে হয়ে যাবে 6 জন অন্য খেলোয়াড়। ঠিক একই রকম ভাবে আমার বোলার একজন বাড়িয়ে দিলাম, বোলার বাড়িয়ে দিলাম 4, উইকেট রক্ষক 2, 6 জন, এখানে 5 জন। এফ এখানে 5 জন, 5 জনের বেশি তো আমার নেওয়ার আর স্কোপ নাই, ফলে এটাই লাস্ট। 5 জন, এখানে 2 জন, 7 জন, তাহলে আর 4 জন আমি নিতে হবে। এই হলো 4। এছাড়া আর কোনো উপায় আছে কিনা তোমরা চিন্তা করে দেখতে পারো। আমরা দেখছি যে আমি দেখি যে এর বাইরে আর কোনো উপায় নেই। তাহলে আমরা কতভাবে দলটি গঠন করতে পারবো সেই বিষয়টা আমি একটু দেখতে চাই। আমি এখানে বোলার নিচ্ছি কতজন? 3 জন। কতজনের মধ্য থেকে? 5 জনের মধ্য থেকে। এই জন্য এটা হলো, উপায়টা হলো এরকম, 5C3 ইন্টু 2C1 ইন্টু 7C7। এটা হলো আমাদের উপায়। তাহলে সংখ্যাটা কত? 5C3। 5C3 আর 5C2 একই, 10, 10, 2, 1, that is 20। তাহলে দ্বিতীয় উপায়টা কত? দ্বিতীয় উপায় হলো 5 জন থেকে আমি 4 জন নেব। 5C4, 2C1, 7C6, 7 জন থেকে 6 জন। 5C4 সেটা হলো কিন্তু আমার 5C4, এটা কিন্তু আমার সম্পূরক সমাবেশের সূত্র অনুসারে 5C4 আমার হচ্ছে 5C1। এটা অবশ্য তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারবা। 5, 2, এটা হলো 5, 2, আর এটা হলো 70। আমাদের এটা হলো 70। দ্বিতীয় উপায়টা হলো 70। তৃতীয় উপায়, 5 জন থেকে 5 জন, বোলার 5 জন আছে, সেখান থেকে 5 জনই নিতে হবে। 5C5, উইকেট কিপার 2 জন থেকে 1 জন, 2C1, আর অন্য খেলোয়াড় 7 জন থেকে 5 জন। তাহলে এটা কত? 5C5 হলো 1, 2C1 2, আর 7C5 হচ্ছে আমার 7C2। 7C5 হলো 7C2। তাহলে এটা আমার হয়ে গেল
42। তৃতীয়, 5 জন থেকে আবার 3 জন, 5 জন থেকে 3 জন, 2 জন থেকে 2 জন, 2C2, 2 জন থেকে 2 জন। এটা ক্যালকুলেশন আমাদের সবসময় 1 আসবে। 2 জন থেকে 2 জন একভাবে নিতে পারি। আর হলো 7 জন থেকে 6 জন, 5C3, 5C3 মানে 5C2, 5C2 মানে 10, এটা হলো 10, 70, এটা 1, এটা হলো 7, 10 আছে 70। এরপর হলো ই নাম্বার, দ্যাট ইজ বোলার 4 জন, উইকেট কিপার 2 জন, 5C4, 5C4 into 2C2 into 7C5, তাহলে 5C4 কত? 5C4 আর 5C4 আর 5C1 একই, দ্যাট ইজ 5 into 1 into 7C5, 7C5 আমি হিসাবগুলো কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। 7C5 হচ্ছে তোমার 7C2। যদি ক্যালকুলেটর ছাড়া করতে হয় তাহলে কিভাবে করব? তোমরা বলতে পারো যে স্যার ক্যালকুলেটর ছাড়া কেন করব? হ্যাঁ, ক্যালকুলেটর ছাড়া অনেক জায়গায় আমাদের ক্যালকুলেটর ছাড়া করতে হয়। তাহলে এটা হয়ে যাবে 21। তাহলে 5C4 এটা হলো আমার 5 into 21, দ্যাট ইজ এটা যাবে 105, 105। এ হলো আমাদের ই। এফ এরটা আসি আমরা। এফ এ কি? এফ এ হলো 5 জন থেকে 5 জন, এটা একভাবে। 5 জন থেকে 2 জন থেকে 2 জন, সেটাও একভাবে। 7 জন থেকে 4 জন, 7 জন থেকে 4 জন, দ্যাট ইজ এটা হচ্ছে 7C3, 7C3 মানে 7, 6, 5, নিচে 3 এর জন্য ফ্যাক্টরিয়াল 3 মানে 6, দ্যাট ইজ এটা 35। তাহলে এই হিসাবটা হচ্ছে আমাদের 5C5, 2C2 আর হলো 7C4, এটা হলো 35। এই হলো আমাদের কমিটি বা দল গঠনের উপায়। তাহলে মোট কত? কমিটি গঠনের মোট উপায়, দল গঠনের মোট উপায়, 11 জন খেলোয়াড়ের দল গঠনের উপায়। 20, প্রথমটা হলো 20, তারপরটা 70, তারপরটা 42, তারপর আবার 70, 105, 130, সরি শুধু 35, 342, 342 ভাবে আমরা আসলে ক্রিকেট টিম গঠন করতে পারি। এটা যারা নির্বাচক, ক্রিকেট বোর্ডে যারা নির্বাচক আছে তারা এতভাবে আমাদের দলটি গঠন করতে পারবে। যদি সিলেক্টেড প্লেয়ার আমার থাকে 14 জন, সেই 14 জন থেকে আমার কন্ডিশন হলো যে 11 জন প্লেয়ার নিতে হবে। সেই 11 জনের মধ্যে অবশ্যই উইকেট কিপার 1 জন থাকবে এবং বোলার কমপক্ষে 3 জন থাকবে। এই 11 জন প্লেয়ারের মধ্যে আমার 5 জন হলো বল করতে পারে, বোলার, 2 জন উইকেট রক্ষক। এই হলো আমাদের দল গঠনের উপায়। দল গঠন নিয়ে আমি আর করতে চাই না। অনেক রকম প্রবলেম তোমাদের বইয়ের মধ্যে আছে, সেগুলো দেখলে অবশ্যই পারবা।
বুঝবা। যদি তারপরেও কনফিউশন তৈরি হয় অবশ্যই মেসেঞ্জার গ্রুপ মেসেঞ্জার মেসেজ করে জানাতে পারো, আমি নেক্সট ক্লাসে সেটা দেখে অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, আমরা এটা মুছে ফেললাম। নেক্সট যেতে চাই আমার খুব ছোট্ট একটা কোশ্চিন, সেটা হলো যে একজন কোন এক ব্যক্তির 12 জন বন্ধু আছে। সেই 12 জন বন্ধুর মধ্যে 12 জন বন্ধু 12 জন বন্ধু 12 জন বন্ধু, এই 12 জন বন্ধুর মধ্যে আত্মীয় 8 জন। আত্মীয় হলো 8 জন। তিনি 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে চান, তার মধ্যে অবশ্যই 5 জন আত্মীয় থাকবেন। তিনি 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে চান, তার মধ্যে অবশ্যই 5 জন আত্মীয় থাকবেন। তাহলে আত্মীয় 8 জন হলে আত্মীয় 9 এমন কয়জন? অনাত্মীয় আত্মীয় 9 এরকম হলো 4 জন। তাহলে মোট 12 জনের মধ্যে 4 জন হলো আত্মীয় 9 আর 8 জন হলো আত্মীয়। এখন 5 জন, এখান থেকে তিনি 5 জনকে দাওয়াত করতে চান, আর এখান থেকে তাহলে কতজনকে দাওয়াত করতে হবে? 2 জন, তাহলেই 7 জন হবে। তাহলে বিষয়টা এইভাবে বুঝে নিতে হবে যে কতজন থেকে কতজন আমি বাছাই করব। আমার আত্মীয় হলো 8 জন, সেখান থেকে অবশ্যই 5 জনকে নিতে হবে, আর আত্মীয় 9 এমন বন্ধু হলো 4 জন, সেখান থেকে তাহলে অবশ্যই 2 জনকে নিতে হবে, যেহেতু 7 জন, মোট 7 জনকে সে নিমন্ত্রণ করতে চায়। তাহলে 8 জন আত্মীয় থেকে 5 জনকে নিমন্ত্রণ করার উপায়, সেটা হলো 8C5। আর আত্মীয় 9 অবশিষ্ট 4 জন থেকে 2 জনকে নিমন্ত্রণ করার উপায়। উপায় 4C। অতএব 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করার উপায়। অতএব 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করার উপায়। জাস্ট এই দুটো গুণ, 8C5 ইন্টু 4C2। হিসাবটা কি হবে? 8C5। 8C5 কে আমরা বলতে পারি 8C3। 8, 7, 6 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 3। ফ্যাক্টরিয়াল 3 মানে 6 এর সাথে কেটে যাবে, 56। আর 4C2 আমি ক্যালকুলেটর ছাড়া হিসাবগুলো দেখাই দিচ্ছি। 4 ইন্টু 3 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2, তাহলে এটা 2, 6। এই হলো 5 জন আত্মীয় বন্ধু সহ মোট 7 জনকে নিমন্ত্রণ করার উপায়।
আমরা আর একটা জিনিস আরো আরো এরকম আরো অনেক প্রবলেম আছে, সেগুলো দেখতে পারি। যেমন একজন বলছে যে একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্নের মধ্যে থেকে 6টি প্রশ্ন উত্তর করতে হবে। 12টি প্রশ্নের মধ্য থেকে 6টি প্রশ্নের উত্তর করতে হবে। কোনো একটি পরীক্ষার প্রশ্নপত্রে 12টি কোশ্চেন দেওয়া আছে। এই 12টি কোশ্চেন থেকে তাকে 6টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। বলছে যে প্রথম যে 5টা প্রশ্ন আছে সেই 5টা প্রশ্ন মিলে একটা গ্রুপ বানানো হয়েছে, সেই 5টি প্রশ্নের গ্রুপ থেকে তাকে 4টি প্রশ্ন অবশ্যই উত্তর করতে হবে এবং অন্যগুলো থেকে সে বাকি 2টি অ্যান্সার করবে। অর্থাৎ বাকি 2টি অ্যান্সার করবে এটা বলে নাই, বলছে যে 12টি প্রশ্ন দেওয়া আছে, সেই 12টি প্রশ্ন থেকে প্রথম 5টি থেকে ঠিক 4টি উত্তর করতে হবে। তাহলে সে কতভাবে উত্তর করতে হবে? প্রথম 5টি থেকে যদি 4টি প্রশ্ন সে উত্তর করে, তাহলে অবশিষ্ট 7টি থেকে সে কয়টা উত্তর করবে? 2টা। আর তার মোট অ্যান্সার করতে হবে 6টা। 12টি প্রশ্ন থেকে তাকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। শর্ত হলো প্রথম 5টি থেকে 4টি, এই একটাই শর্ত, আর কিছু বলা নেই। তার মানে কি? তার মানে হলো অবশিষ্ট যে 7টা প্রশ্ন থাকবে সেই 7টা থেকে তাকে 2টা অ্যান্সার করতে হবে। তাহলে এই শর্ত সাপেক্ষে তার উত্তর করার উপায় কত? প্রথম 5টি থেকে 4টি সে এতভাবে উত্তর করতে পারে। প্রথম 5টি থেকে 4টি উত্তর করার তার উপায় হলো 5C4। অবশিষ্ট যে 7টা কোশ্চেন থাকবে সেই 7টা কোশ্চেন থেকে তাকে 2টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, এটা হলো 7C2। তাহলে 5C4 মানে কত? 5C4 মানে 5C1, আর এটা হলো 7 6 5 ফ্যাক্টরিয়াল 2, দ্যাট ইজ 2 ফ্যাক্টরিয়াল 2 মানে 2। তাহলে 5 6 2 5 7 3 105 ভাবে 105 ভাবে 70 করতে পারে। প্রশ্নটা আরেকবার বুঝে নাও। সেটা হলো যে একটি প্রশ্নপত্রে 12টি কোশ্চেন দেওয়া আছে, 12টা থেকে তাকে 6টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। সেই 6টি কোশ্চেনের মধ্যে প্রথম যে 5টা আছে সেই 5টা থেকে ঠিক 4টি অ্যান্সার করতে হবে। প্রথম 5টা থেকে 4টি, এবং অবশিষ্ট যে 7টা কোশ্চেন আছে সেখান থেকে তাহলে তাকে 2টা অ্যান্সার করতে হবে। এই কথা কিন্তু বলা নেই, এটা তোমার প্রশ্ন দেখে বুঝে ফেলতে হবে। ওকে, নেক্সট আমরা চলে যাই একটা শব্দ লিখি, ক্যামব্রিজ। ক্যামব্রিজ শব্দটির বর্ণগুলো থেকে 5টি করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায় যাতে প্রদত্ত শব্দটির সবগুলো স্বরবর্ণ থাকবে? ক্যামব্রিজ শব্দটির বর্ণ আছে কয়টা? 9টা। বলছে যে ক্যামব্রিজ শব্দটির বর্ণগুলো থেকে 5টি করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়, কতগুলো শব্দ গঠন করা যায়। এখানে খেয়াল করো, এখানে বলছে শব্দ গঠন করা যায়। এখানে যে শব্দ গঠনের কথা বলছে, শব্দ বলতে ওয়ার্ডের যে মিনিং সেই জায়গাটায় তোমার এখানে এটার সাথে খাটবে না। কেন? কারণ ওয়ার্ড হতে হলে কতগুলো লেটার একসাথে হয়ে তার আবার মিনিং থাকতে হয়। মিনিং না থাকলে ইংরেজি গ্রামারে যে ডেফিনেশন দেওয়া হয়েছে সেই ডেফিনেশন অনুযায়ী এটা সবগুলো কিন্তু শব্দ হবে না। শব্দ হতে হলে তার একটা মিনিং থাকতে হবে। কিন্তু আমরা এখানে ম্যাথমেটিক্সে এই বিষয়টাকে অ্যাভয়েড করতেছি, যে শব্দ বলতে এ ডাবল এস মানে গাধা, আমি যদি এটাকেও আমরা একটা শব্দ বলতে চাই, ম্যাথমেটিক্সে এখানে বিন্যাসে এটাকেও আমরা একটা শব্দ বলতেছি, অথবা এটাকেও আমরা একটা শব্দ বলতেছি, এটাও একটা শব্দ। সো ওই গ্রামারের ডেফিনেশনের সাথে আমাদের এটা মিলবে না। তাহলে কতগুলো শব্দ গঠন করা যায়, এই কথাটার মিনিং হলো যে কতভাবে সাজানো যায়। ক্যামব্রিজ শব্দটির বর্ণগুলো থেকে 5টি করে বর্ণ নিয়ে
কতগুলো শব্দ গঠন করা যায়, মানে কতভাবে 5টি করে বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায় যেন প্রত্যেকটিতে স্বরবর্ণগুলো থাকে। আরেকবার বলছি, ক্যামব্রিজ শব্দটির বর্ণগুলো থেকে 5টি করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায় যাতে সবগুলো স্বরবর্ণ থাকবে। শব্দ গঠন করা যায় মিনিংটা হলো কতভাবে সাজানো যায়। তাহলে আমরা এখানে খেয়াল করব যে ক্যামব্রিজ শব্দটিতে বর্ণ সংখ্যা 9, যার মধ্যে 3টি এ আই ই, এই 3টি স্বরবর্ণ বললে এখানে ভাওয়েল বোঝানো হয়েছে। স্বরবর্ণ ও 6টি ব্যঞ্জন বর্ণ বিদ্যমান। এরকম 6টি ব্যঞ্জনবর্ণ বিদ্যমান। তাহলে এই 6টা থেকে আমার 5টা করে বর্ণ নিয়ে আমার শব্দ গঠন করতে হবে, মানে 5টা করে বর্ণ নিয়ে সাজাতে হবে। তাহলে আমি কতভাবে সাজাতে পারি? সাজানোর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে আমি একটু এক্সপ্লেইন করতে চাই এইভাবে যে 5টা বর্ণ নিলে তো আমার 5টা জায়গায় সাজাতে হবে। তাহলে 5টা জায়গা আমি দেখাতে চাই। এই 5টা জায়গা আমার 3টা স্বরবর্ণ যে আমি নেব, এ ই আই, এই যে 3টা স্বরবর্ণ আমাকে নিতেই হবে। এই 3টা স্বরবর্ণ অবশ্যই নিতে হবে। তাহলে এই 3টা স্বরবর্ণকে নিলে তো আমার অপশন আছে অনেকগুলো। কয়টা? 5টা। এই তিনটাকে আমি 5টা জায়গায় কতভাবে সাজাতে পারি? 3টাকে আমি 5টা জায়গায় সাজাতে পারি 5p3 উপায়। তাহলে এই স্বরবর্ণগুলোকে আমি 5টা জায়গায় সাজালাম 5p3 উপায়। তাহলে 2টা জায়গা ফাঁকা থাকবে। অবশিষ্ট 2টি স্থান আমার পূরণ করতে হবে কি দ্বারা? ব্যঞ্জন বর্ণগুলো দ্বারা। ব্যঞ্জন বর্ণ কয়টি? 6টি। তাহলে 6টি ব্যঞ্জন বর্ণকে দুইটি স্থানে কতভাবে বসাতে পারি? 6টা বর্ণকে 6টার মধ্যে 6টাকেই তো আমি বসাতে পারবো না। 6টার মধ্যে আমাকে 2টা নিতে হবে। সেই 2টাকে আমি নিতে পারি 6p2 উপায় নিয়ে বসাতে পারি। 6টার মধ্যে 6টা আমি নিতে পারবো 2টা। সেই 2টা নেওয়া যায়, নিয়ে সেটাকে আবার সাজানো যায় কত হবে? 6p2 উপায়। তাহলে আমরা এখানে এভাবে বলি, স্বরবর্ণ তিনটিকে 5টি স্থানের যে কোনো 2টিতে সাজানোর উপায় 5p3। অবশিষ্ট 2টি স্থান অবশিষ্ট 2টি স্থান 6টি ব্যঞ্জন বর্ণ দ্বারা সাজানোর উপায়। কত হবে? 6টা বর্ণ থেকে আমি 2টা নেব, 6p2। অতএব প্রদত্ত শর্তানুসারে শব্দ গঠনের উপায়
5p3 into 6p2, 5 4 3 p। পারমিউটেশনের ক্ষেত্রে আমি যখন সংখ্যাটা বের করি তখন নিচে 3 আছে, এই জন্য আমি তিনটা সংখ্যা নেব। কোন তিনটা সংখ্যা নেব? 5 থেকে শুরু করে একটা একটা করে কমে কমে তিনটা সংখ্যা নেব, 5p3 আর 6p2। তাহলে এখানে নেব 6 ইন্টু 60 30। এতভাবে আমি শব্দ গঠন করতে পারি। এটা একটা সরাসরি আমরা পারমিউটেশনের সূত্র ব্যবহার করে করলাম, সরাসরি পারমিউটেশনের সূত্র ব্যবহার করে করছি। আমি যদি কম্বিনেশনের সূত্র ব্যবহার করে করতে চাই, তাহলে আরেকভাবে করতে পারি। কিরকম দেখো, যে আমার তিনটা স্বরবর্ণ আছে, তিনটা স্বরবর্ণ করে নিতেই হবে, সেটা নিতে পারি আমি একভাবেই, এরপর আমার ব্যঞ্জন বর্ণ আছে 6টা, সেই 6টা থেকে আমার 2টা নিতে হবে, তাহলে 6টা থেকে আমি 2টা নিতে পারি, 62 পাই। নিয়ে যেহেতু শব্দ গঠনের কথা বলেছে, তার মানে সাজাতে হবে। সাজানোর ক্ষেত্রে আমার হচ্ছে যে এই 5টা বর্ণকে আমি সাজাতে পারি 5p5, দ্যাট ইজ ফ্যাক্টরিয়াল 5 উপায়। তাহলে 6 5/2 ইন্টু 120, তাহলে এটা আমার হয়ে যাবে 15 120, দ্যাট ইজ 1800। একই অ্যান্সার আসবে, আগে আমরা হচ্ছে যে বাছাই করলাম, বাছাই করার পর সেগুলোকে আমি সাজাচ্ছি। দুইভাবেই তুমি করতে পারবে। তাহলে নেক্সট আমাদের আরেকটা প্রবলেম হয়ে গেল। এখন আমরা একটা প্রবলেম করব, সেটা হচ্ছে আমার ভ্রমণ। আমার বিন্যাস বা সমাবেশের বিশিষ্ট সমাবেশের অঙ্কগুলো কিন্তু এক একটা গল্প কেমন। আর তোমরা 9 জন বন্ধু মিলে কোথাও বেড়াইতে যেতে চাও, তাহলে 9 সিটেড গাড়ি পাওয়া গেল না, তখন 2টা গাড়ির ব্যবস্থা করা হবে। 2টা গাড়ি কি? একটা গাড়ির সিট হলো 7 জন, সেই গাড়িতে 7 জনের বেশি বসতে পারে না। আর একটা গাড়ি হলো 4 জনের বেশি কেউ বসতে পারবে না। এরকম 2টি গাড়ি। এই 2টা গাড়িতে ভ্রমণ করতে হবে, কতভাবে আমরা ভ্রমণ করতে পারবো। আমার সমাবেশের অঙ্কগুলো হলো এক একটি গল্প। এখন দেখো আমরা সেই গল্পটার সমাধানগুলো কি হতে পারে সেটা দেখাতে চাচ্ছি। একটা 9 জনের একটা দল, আমরা বন্ধু হলাম 9 জন। কয়জন? 9 জন। 9 জনের দলটির ভ্রমণ করার উপায়। কি উপায়? কতভাবে তারা যেতে পারে? প্রথম হলো 7 আসন বিশিষ্ট যানবাহন। অর্থাৎ 7 সিটেড যে গাড়ি, সেটা নিয়ে আমরা কথা বলছি, সেটার কথা বলছি। আরেকটা হলো 4 আসন বিশিষ্ট যানবাহন। আর একটি গাড়ি 7 আসন বিশিষ্ট একটি গাড়ি। এই 2টি গাড়িতে যাবে, কিন্তু আমার লোক হলো 9 জন। কতভাবে যেতে পারে? 1 নাম্বার, 7 সিটেডে 7 জনই যাবে, অবশিষ্ট থাকলো 2 জন, তারা অন্য গাড়িতে যাবে।
ভ্রমণের উপায়টা এখানে লিখি। ক্যালকুলেশনটা আমি পরে করছি। 2 নম্বর উপায়, এটাতে 6 জন, এটা 3 জন। আরেকটা হলো এটাতে 5 জন, এটাতে 4 জন। 4 জনের বেশি আর এটাতে নেওয়া যাবে না। বলতে স্যার এটাতে 4, এটাতে 5, না 5টা সিট এখানে নাই, যা আমরা একটু কষ্ট করে গেলাম না। কষ্ট করা যাবে না, কষ্ট করা যাবে না, ভ্রমণ করার সময় আনন্দে যেতে হবে। এই জন্য এখানে তোমার এই 4 জন 4 সিটের গাড়িতে 4 জনই বসবে, 7 সিটাতে এখানে 5 জন। আরেকটাতে হলো 6 জন 3 জন, এটা হলো 7 জন 4 জন। এছাড়া আর কোনো উপায় আছে কিনা? এছাড়া আসলে আর কোনো উপায় নেই। তাহলে এটা কতভাবে হতে পারে? এই কতভাবে হতে পারে এই জায়গাটাই অনেকে কনফিউজড হয়ে যায়। সেই কনফিউশনটা কি? এখানে সবাই বলার চেষ্টা করে যে 7C7 4C2, আগের অঙ্কগুলোতে যেরকম ক্যালকুলেশন করছে সেরকম। তো এরকম না, আমরা এখানে বলছি যে আমরা তো 7 আসন বিশিষ্ট যানবাহনে 7 জনকে বসাচ্ছি। আমরা কতজন থেকে এটা বাছাই করতেছি? আমরা বাছাই করতেছি 9 জন থেকে। এই জন্য এটা হলো 9C2, 9C7। এখন 9 জন থেকে 7 জন যখন আমি বাছাই করে ফেললাম, 9 জন থেকে 7 জন আমি বাছাই করে ফেললাম, তাহলে 9 জন থেকে 7 জন বাছাই করে ফেলার পর আমার অবশিষ্ট থাকবে 2 জন। এই 2 জনকে তো আর বাছাই করার কোনো স্কোপ নাই। এই 2 জনের একটাই ওয়ে, তারা দ্বিতীয় গাড়িটাতে উঠে পড়বে। তাদেরকে আমরা বাছাই করে দ্বিতীয় গাড়িতে উঠাচ্ছি তা না। আবার একটু উল্টাভাবে চিন্তা করো। উল্টাভাবে চিন্তা কি? আমি 9 জন থেকে 2 জনকে বাছাই করে নিয়ে 4 সিটের গাড়িটাতে বসাই দিলাম, তাহলে অবশ্যই যে 7 জন থাকবে তাদেরকে আর বাছাইয়ের কিছু নাই। তারা এই 7 জন, বললাম যে এই 2 জনকে বাছাই করে বসাই দিয়ে বললাম তোমরা এই 7 জন বড় গাড়িতে চলে যাও। তাহলে এটা হতে পারে। তাহলে এইটার সাথে ইন্টু 1 গুণ হবে, কারণ তার সাথে আবার এটা আমরা বলতে পারি, দেখো 9C7টা কিন্তু আবার 9C2, এই দুটো ভ্যালু কিন্তু সেম। 9 জন থেকে তুমি 7 জন যতভাবে বাছাই করবা, 9 জন থেকে 2 জন ঠিক সমান সংখ্যক উপায় বাছাই করা যায়। এই জন্য দুইটা উপায় সেম। 9 × 8 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2, দ্যাট ইজ 2, এটা হলো 36। এই উপায়টা হলো 36। দ্বিতীয় উপায় 9C6। 9C6 মানে হচ্ছে 9C3। 9C3 মানে কত? 9C3 9 8 7 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2 4 3, তাহলে এটা হলো 84। তাহলে এটা হয়ে গেল 84। নেক্সট 9 জন থেকে 5 জন, 9 জন থেকে 5 জন ইন্টু 1। এই 4 জন তো বাছাই করার কিছু নেই। 9 জন থেকে 5 জনকে আমি বাছাই করে নেব। 5 জনকে বাছাই করে নেওয়ার পরে যে 4 জন থাকবে তারা ছোট গাড়িতে বসে পড়বে, সেখানে আর বাছাই করার কিছু নেই। অথবা উল্টাভাবে বলতে পারি, 9 জন থেকে 4 জনকে বাছাই করে নিয়ে আমি ছোট গাড়িতে বসাই দেবো, আর বাকি 5 জনকে বলো তোমরা চলে যাও বড় গাড়িতে চলে যাও, বড় গাড়িতে সিট আছে 7 জনের, তোমরা 5 জন বসে পড়ো, কোনো সমস্যা নেই। এখানে অনেকে আবার চিন্তা করছে 7 জন যে 5টা সিটে বসবে সেখানে কি ওর অ্যারেঞ্জমেন্টের বিষয় আছে কিনা। না, সেখানে অ্যারেঞ্জমেন্টের বিষয় থাকলে আমরা আবার সেটা অন্যভাবে করতাম। 7টা সিটে 5 জন কতভাবে বসতে পারে, অর্থাৎ বলতাম যে 9 জনের দলটির 2টি গাড়িতে ভ্রমণ করার কতভাবে বসে ভ্রমণ করতে পারে, তাহলে সেটা আলাদা হয়তো। এখানে বিন্যাসের স্কোপ নেই, এখানে জাস্ট সমাবেশ। তাহলে এটা হচ্ছে 9C5 মানে 9C4। 9C4 কত? 9C4 হলো 9 × 8 × 7 × 6 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 4। ফ্যাক্টরিয়াল 4 মানে ফ্যাক্টরিয়াল 4 মানে দিস, তাহলে 6 9 × 14,
তাহলে এটা হয়ে যাবে 126। অতএব অতএব 9 জনের দলটির ভ্রমণ করার উপায়। थर्टी सिक्स 84 126 246 9 জন দলটির 246 উপায়ে ভ্রমণ করতে পারবে। এই হলো আমাদের দলটির ভ্রমণ করার উপায়। এই টাইপের আরেকটা প্রবলেম আছে, 7 জনের দুটি দল একটি ভ্রমণ করতে পারে। হ্যাঁ, 7 জনের একটি দল। আরেকটা প্রবলেম, 7 জনের একটি দল এরকম দুইটা গাড়িতে ভ্রমণ করবে, একটাতে হচ্ছে 7 জন বসতে পারে, একটাতে 4 জন বসতে পারে। দলটি কতভাবে ভ্রমণ করবে? দলের সদস্য সংখ্যা কিন্তু 7 জন। সেখানে শর্ত হলো যে কোনো গাড়ি কিন্তু ফাঁকা যেতে পারবে না, কোনো গাড়িতে ফাঁকা যেতে পারবে না। 7 জন যেহেতু, তাহলে 7 সিটের যে গাড়িটা আছে সেই গাড়িতে 7 জন উঠে পড়লেই হয়, দ্বিতীয় গাড়িতে কারো ওঠার দরকার নেই। না, এরকম হওয়া যাবে না। শর্ত হলো এটা যে এরকম হওয়া যাবে না যে দ্বিতীয় গাড়িতে অপর গাড়িটি শূন্য থাকতে পারবে না, অর্থাৎ প্রত্যেকটা গাড়িতে কাউকে না কাউকে থাকতে হবে। 7 জন লোকের একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে 7 জনের বেশি, অপরটিতে 4 জনের বেশি ধরে না। দলটি কত প্রকার ভ্রমণ করতে পারে? যাতে কোনো বাহন যাত্রীবিহীন না থাকে। তাহলে কি হবে? তাহলে হলো এরকম, 7 জনের দলটির ভ্রমণ করার উপায়। 7 জনের দলটির ভ্রমণ করার উপায়, এখানে দলের মেম্বার হচ্ছে, বন্ধু হচ্ছে তোমার 7 জনই। আসন্ন একটা গাড়িতে 4, একটাতে 4। তাহলে কি হবে? একটাতে 6 জন, একটাতে 1 জন, একটাতে 5 জন, আর একটাতে 2 জন, আর একটাতে 4 জন, 3 জন, এটাতে 3 জন, এটাতে 4 জন। আর কি সম্ভব? আর সম্ভব নয়। কেন? কারণ এই গাড়িতে আসন সংখ্যা 4 এর বেশি এখানে নেওয়াই যাবে না। আর এখানে আমরা 7 জন নিতে পারতাম, কিন্তু এটা তাহলে 0 হয়ে যেত, তাহলে এটা যাত্রীবিহীন হয়ে যেত। একটা গাড়ি যাত্রীবিহীন, কোনো গাড়ি যাত্রীবিহীন যেতে পারবে না। তাহলে সেক্ষেত্রে একই কথা, কতভাবে ভ্রমণ করা যায়? 7C1 একজনকে বাছাই করে নিয়ে আমি অন্যদেরকে বললাম যে দ্বিতীয় গাড়িতে উঠে পড়ো। ঠিক একইভাবে 7 জন থেকে আমি 2 জন বাছাই করলাম। 7C2, 7 × 8 28। 7 জন থেকে আমি 3 জন বাছাই করলাম, এটা হলো 35। এটা হলো 35। তাহলে এরপর হলো 7 জন থেকে আমি 4 জনকে বাছাই করলাম, সেটাও 35। তাহলে আমার দলটার ভ্রমণ করার উপায় কি? যে 7 জনের একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে 7 জন বেশি, অন্যটিতে 4 জনের বেশি ধরে না। দলটি কতভাবে ভ্রমণ করতে পারে? যেন কোনো যানবাহন যাত্রীবিহীন না থাকে। তাহলে আমাদের ক্যালকুলেশনটা এইভাবে করতে হবে। এ হলো আমাদের দলের ভ্রমণ করার উপায়। নেক্সট, এবার আমরা চলে যাই, কতগুলো বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুগুলো থেকে আমার ত্রিভুজ গঠন
বা বহুভুজের কর্ণ সংখ্যা, এটার প্রবলেম আমরা গতদিন করেছিলাম। সেটা ছিল যে এরকম n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট যদি বহুভুজ হয় তাহলে তার কৌণিক বিন্দু কয়টা? তার কৌণিক বিন্দু n সংখ্যক। কৌণিক বিন্দু n সংখ্যক। এই n সংখ্যক কৌণিক বিন্দু থেকে আমরা যে কোনো দুইটা কৌণিক বিন্দু যদি যোগ করি তাহলে একটা রেখা পাই, কিন্তু সেই সবগুলো রেখা আমার কর্ণ নয়। তাহলে কর্ণ সংখ্যা কত? কর্ণ সংখ্যা হচ্ছে nc2 মাইনাস n, এটা আমরা পেয়েছিলাম হাফ n p। এটাকে আমরা সূত্র হিসাবে ধরতে পারি কর্ণ সংখ্যা। আর ত্রিভুজ সংখ্যা, কতগুলো ত্রিভুজ গঠন করা যায়? কতগুলো ত্রিভুজ গঠন করা যায়? nc3, n into n minus 1 into n minus 2 divided by factorial 3, that is factorial 3 minus 6. এটা হলো আমাদের ত্রিভুজ সংখ্যা। তাহলে এই দুইটাকে আমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারবো এমসিকিউর জন্য। এখানে তোমার ছোট্ট একটা প্রবলেমের কথা আমি বলি। বলছে যে n বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা, n বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা এর বাহুর সংখ্যার দ্বিগুণ। n বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা এর বাহু সংখ্যার দ্বিগুণ। তাহলে n এর মান কত? কর্ণ সংখ্যা আমরা জানি, n বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা আমরা জানি। n বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা আমরা জানি, সেটা হলো দিস। এটা বলছে যে এর বাহু সংখ্যার দ্বিগুণ। কর্ণ সংখ্যাটা হচ্ছে বাহু সংখ্যা দ্বিগুণ। তাহলে বাহু কয়টা? বাহু তো n, এর দ্বিগুণ। তাহলে বোথ সাইড থেকে n বাদ, 8 দ্বারা এটাকে গুণ করে দিলাম, n মাইনাস 3 ইকুয়ালস টু 4। একদম শর্টকাট অ্যান্সার, সহজ সমাধান। n এর মান 7। এগুলো এমসিকিউর কোশ্চেন। বলছে কি যে একটি n বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণ সংখ্যা এর বাহুর দ্বিগুণ। তাহলে বাহু সংখ্যা কত? বাহু সংখ্যা হচ্ছে 7। এগুলোকে সূত্র হিসেবে মনে রাখতে হবে। n বাহু বিশিষ্ট বহুভুজের কৌণিক বিন্দু হচ্ছে n সংখ্যক, তো সেখানে কর্ণ সংখ্যা হবে n into n minus 3 ডিভাইড বাই 2, আর ত্রিভুজ সংখ্যা হলো এটা। এরকম আরেকটা বলছে যে একটি বৃত্তের উপরস্থ n সংখ্যক বিন্দু। বৃত্তের উপরস্থ বললো কেন? কারণ বৃত্তের উপরস্থ যে n সংখ্যক বিন্দু বলছে, তার মানে এখানে কোনো তিনটি বিন্দুই একই সরলরেখা অবস্থিত নয়। আর তিনটা বিন্দু যদি একই সরলরেখা অবস্থিত হয় তাহলে সেই তিনটে বিন্দু দিয়ে আমরা ত্রিভুজ গঠন করতে পারি না। কোনো ত্রিভুজের কোনো সরলরেখার উপরস্থ যদি একটা সরলরেখার উপরস্থ যদি তিনটা বিন্দু হয়, এই যে তিনটা বিন্দু এ বি সি, এই তিনটি বিন্দু দিয়ে আমরা ত্রিভুজ গঠন করতে পারবো না। কেন? ত্রিভুজ গঠন করার যে কন্ডিশন, সেই কন্ডিশন এখানে স্যাটিসফাই করে না। ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে তোমার এখানে দেখতে হবে এ বি প্লাস বিসি ইকুয়ালস টু এসি, দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান হয়ে যাচ্ছে। এই জন্য এখানে ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। তাহলে আমাদের এই যে এখানে এই কথাটা বলছে যে একটা বৃত্তের প্রস্থ n সংখ্যক বিন্দু, তার মানে এখানে কোনো তিনটি বিন্দুই একই সরলরেখার উপর অবস্থিত নয়। তাহলে বলছে যে এরকম একটা বৃত্তের প্রস্থ n সংখ্যক বিন্দুর তিনটি করে নিয়ে যদি আমরা যোগ করি, তিনটি করে বিন্দু যদি বাছাই করে যোগ করে ফেলি আমরা, তাহলে এখানে 84 ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে n এর মান কত? তাহলে এখানে কয়টা বিন্দু নেওয়া হয়েছিল? আমাদের সূত্র হচ্ছে, ত্রিভুজ গঠনের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এটা,
84। সাত 12 গুণ করলে 84 হয়, তাহলে এটা হলো 6। এখানে একটা জিনিস, যে এখানে একটা কিউবিক সমীকরণ হয়ে যাবে, এটা সলিউশন করা আমার জন্য খুব কঠিন। কিন্তু এখানে একটা সুবিধা আছে, সেটা হলো একটা টেকনিক আছে, সেই টেকনিকটা আমি বলে দিই। যে এখানে যে তিনটা সংখ্যা আছে আমার, সেই তিনটা সংখ্যাই কিন্তু ক্রমিক সংখ্যা। n একটা সংখ্যা, তার থেকে 1 কম হচ্ছে n-1, তার থেকে 2 কম হচ্ছে n-2। তার মানে এই তিনটা ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে আমার এটা। তাহলে এখানে আমি এই সংখ্যাটাকে, এটা গুণ করলে যে সংখ্যাটা হবে সেটাকে তিনটা ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারবো। যদি পারি তাহলে আমি সলিউশনটা পাবো। এটা কি সম্ভব কিনা? 4 × 3 7, 2 × 3, 3 আর 3 গুণ করলে হয়ে যায় 9, 4 আর 2 গুণ করলে হয়ে যায় 8, আর আমার আগের থেকে ছিল 7। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমরা এটা হচ্ছে আমাদের তিনটা সংখ্যার গুণফল। সে তিনটা কি? 9, 8, 7। এখান থেকে আমি সিদ্ধান্ত নিতে পারি যে আমার n এর ভ্যালু হলো 9। এই কিউবিক সমীকরণগুলোকে তোমার যখন তুমি একটা সমীকরণ সমাধান করার যে নিয়মগুলো আছে সেই পদ্ধতি যদি করতে যাও, এটা অনেক জটিল হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় বলতে পারো যে এত জটিল একটা সলিউশন 1 মার্কসের জন্য দিল এমসিকিউতে। না, আসলে সলিউশনটা করতে হবে এভাবে, যে এখানে যেহেতু তিনটা সংখ্যার গুণফল, সেই তিনটা সংখ্যা হচ্ছে তোমার ক্রমিক সংখ্যা, এক এক করে কমছে। তাহলে এখানেও এমনভাবে তিনটা সংখ্যাকে নিয়ে আসতে হবে যাদের গুণফল হবে এটা সমান এবং তারা ক্রমিক সংখ্যা হবে। এই বড় সংখ্যাটা হচ্ছে n এর ভ্যালু। এই হলো আমাদের আজকের ক্লাস। আজকের টাইম শেষ হয়ে গিয়েছে, তো আজকে এই পর্যন্তই। কালকে কালকে আরেকটি ক্লাস আছে। আমরা এই ক্লাসে পরবর্তী যে আরও কিছু বিষয় বাকি আছে সেগুলো আমরা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, তোমাদেরকে ধন্যবাদ।